ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে আবার তোমাদের স্বাগত। এবারের ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেল, একটু ব্যস্ততার জন্য দেরি হলো। যাই হোক, আজকে ক্লাস 9-এর 18 নম্বর চ্যাপ্টার অর্থাৎ অঙ্কের 18 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটি তোমাদের আছে বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত পরিমিতির কিছু অঙ্ক আছে। তো বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত এই চ্যাপ্টার আলোচনা করার আগে তোমাদের একটু মনে করিয়ে দিই। তোমরা নিশ্চয়ই জানো বা মনে আছে যে বৃত্তের পরিধি এর সূত্র হচ্ছে 2πr, যেখানে r হলো বৃত্তের ব্যাসার্ধ। এবার পরিধি আর ক্ষেত্রফল এই দুটোর মধ্যে ডিফারেন্স কী? পরিধি হচ্ছে কোনো বৃত্তাকার যদি একটি মাঠ থাকে, তাকে যদি মনে করো ফেন্সিং করতে হবে, মানে বেড়া দিয়ে ঘিরতে হবে বা তার দিয়ে ঘিরতে হবে, তাহলে এই বাউন্ডারিটার নাম হচ্ছে পরিধি। এবার সেই বৃত্তাকার মাঠ যদি আমরা ঘাস দিয়ে ভরতে চাই বা কোনো পেপার দিয়ে ঢাকতে চাই, কোনো ত্রিপল দিয়ে ঢাকতে চাই, তাহলে ওর যে ল্যান্ড, জমিটাকে যে আমরা ঢাকবো, এই ল্যান্ডটার নাম হলো ক্ষেত্রফল। তাহলে এই হলো বেসিক ডিফারেন্স। তাহলে বৃত্তের পরিধি হচ্ছে বাউন্ডারি, আর ক্ষেত্রফল মানে সেই বৃত্তাকার যে জায়গা, তার যে ল্যান্ড, সেটি হলো ক্ষেত্রফল। তা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। আর এখানে এই চ্যাপ্টারে শুধু বৃত্তের ক্ষেত্রফল নিয়েই কথা বললে হবে না, এখানে আরও কয়েকটি বিষয় আছে, যেমন বৃত্তকলা। আমি তোমাদের খাতায় চিত্রের সাহায্যে বোঝাচ্ছি। বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার যে চাপ, তার দৈর্ঘ্য, তারপরে ধরো দুটি এককেন্দ্রীয় বৃত্ত যদি হয় বা একটি বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে যদি একটি পথ থাকে, তাহলে সেই পথের ক্ষেত্রফল। এই বিষয়গুলো, এই সূত্রগুলো আমি প্রথমে ডিসকাস করব। তোমরা সূত্রগুলো মন দিয়ে শুনবে। আর পরিমিতির তো বেসিক জায়গা আমি আগেও অনেকবার বলেছি, পরিমিতির বেসিক কথা হচ্ছে সূত্র বুঝে মুখস্থ রাখা। আবারও বলছি, সূত্র বুঝে নিয়ে সেটা আমার বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু মুখস্থ করার দায়িত্ব তোমাদের। আর মুখস্থ হয়ে গেলে তারপর দেখবে পরিমিতির অঙ্ক করা খুব সহজ। বাই আমাকে বলতেই হচ্ছে যে পরিমিতির অঙ্কের ক্যালকুলেশনের টেকনিক আছে। শুধু বোকার মতো বড় বড় গুণ করলাম, ভাগ করলাম, তাহলে গুণ ভাগের জটিলতায় তোমাদের উত্তর নাও আসতে পারে বা ভুল হতে পারে। সেক্ষেত্রে তোমরা আমার ভিডিওটি পুরোপুরি দেখবে, বা যে অঙ্কগুলো যখন করাবো, এই বিষয়গুলো তো হঠাৎ এক জায়গায় বলা যায় না, প্রতিটি স্টেপে আমি ব্যাপারগুলো হিট করে যাব, তোমরা কিন্তু সেগুলো নজরে রাখবে। আর একটি বিষয় হলো, আমি পরিমিতির কথা আর একটা বিষয় বলতেই হয়, সেটি হলো যে পরিমিতিতে প্রয়োজনে চিত্র দেওয়া ভালো, চিত্র দেওয়ার চেষ্টা করবে। তবে এমন কতগুলো পরিমিতি আছে যেখানে চিত্র দেওয়ার কোনো মানে নেই। তো এটার কোনো সঠিক দিশা নেই, কী করে বুঝবে? তোমরা যদি মন দিয়ে অঙ্কগুলো বোঝো বা আমার করে দেওয়া অঙ্কগুলো একটু ফলো করো, তাহলে নিজে বুঝতে পারবে কোনগুলোতে আমরা চিত্র দিতে হবে আমাদের, কোনগুলোতে দেওয়ার দরকার নেই। তো এই অভ্যাসটা রাখবে, ভালো জিনিস করার চেষ্টা করবে। চলো আমরা খাতায় তাহলে সূত্রগুলো কিভাবে এলো সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে অধ্যায়ের সূত্রগুলো আমরা একটু পর্যালোচনা করে দেখি কিভাবে সূত্রগুলো এলো। প্রথমে আসি, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ আমি একটি বৃত্ত অঙ্কন করেছি, চ্যাপ্টার 18 বৃত্তের ক্ষেত্রফল, এরিয়া অফ সার্কেল। তো বৃত্তের মূল জিনিস হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাকে আমি আর একক ধরলাম। এই আরকে কিন্তু এভাবেই লেখার প্র্যাকটিস করবে। অনেকে এভাবে আর লেখে, এটি কিন্তু পরিমিতিতে লেখা উচিত নয়, এভাবেই লিখবে। যাই হোক, তো এই বৃত্তটির পরিধি কোনটি? পরিধি হচ্ছে এই যে বক্ররেখা, বাউন্ডারি, এই বক্ররেখাটি পরিধি। সেটা তোমরা আগের চ্যাপ্টারেই শুনেছো। পরিধির দৈর্ঘ্য কত? 2πr একক। পরিধির দৈর্ঘ্য 2πr একক। এবার আমরা বের করব বৃত্তের ক্ষেত্রফল, মানে এর মধ্যে কতটা ল্যান্ড আছে, জমি আছে, এই জমিটার ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল হচ্ছে πr²। কেন এলো? আমি এখানে শুরু করেছি এইভাবে, বৃত্তকে যদি ছোট ছোট টুকরো করে নিই আমরা, বৃত্তটাকে আমি বেশি ছোট করতে গেলে অনেক সময়ের ব্যাপার, আমি মোটামুটি একটু বড় করেই তোমাদের বুঝিয়ে দিই। এভাবে যদি বৃত্তটাকে যদি ছোট ছোট টুকরোতে কেটে নিই আমরা, এবং সমান সংখ্যক পূর্ণ কি বলে ইভেন নাম্বারে আমরা টুকরোগুলো কাটলাম, মানে জোড় সংখ্যায়। ধরো 16টি করে টুকরো কাটলাম, বা 20টি করলাম, বা 22টি করলাম, এরকম ধরে নাও 20টি টুকরো করা হয়েছে। টুকরোগুলো তুলে এনে এরকম বৃত্তাকার একটি ডিস্কে কেটে কেটে টুকরো করা আছে, সেই টুকরোগুলো তুলে এনে আমি এইভাবে সাজাচ্ছি। ধরো কিছু টুকরো
20টি টুকরো করা হয়েছে। তার মধ্যে 10টির এই ত্রিভুজাকৃতির টুকরোর শীর্ষবিন্দুর দিকটা নিচে, আর বাকি 10টি আমরা করব উল্টো দিকে। বুঝতে পারলে আমি কিভাবে সাজালাম? তো আমরা যদি টুকরোগুলো আরও ছোট করি তাহলে এর যে অল্প বৃত্তাকার ভাব আছে সেটিও সোজা হয়ে যাবে, অর্থাৎ এটি আলটিমেটলি একটি সরলরেখা হবে এবং নিচেরটাও একটি সরলরেখা হবে। সেক্ষেত্রে এটি হবে বৃত্তের ব্যাসার্ধ মানে আর, বা এটি হবে বৃত্তের ব্যাসার্ধ। এটি আকৃতি নেবে আয়তক্ষেত্রের মতো। বুঝতেই পারছো, আরও ছোট টুকরো করলে এটি আয়তক্ষেত্রের মতো আকৃতি নেবে। তো এই দুটো মিলে আমাদের পরিধি। তা পরিধি কত? 2πr। তাহলে তার অর্ধেক পরিধি নিচে আসে, অর্ধেক পরিধি উপরে আসে। তার মানে এই অর্ধেক পরিধি মানে কত? πr। আর এদিকে উপরে আসে কত? πr। তার ফলে তো 2πr। তা এই যে আয়তক্ষেত্র তৈরি হলো, বৃত্তটিকে কেটে যখন আমি এরকম সাজালাম, তাহলে বৃত্তের যে ক্ষেত্রফল এটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো আমাদের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে πr আর প্রস্থ কত? r। এত ক্ষেত্রফল মানে কিন্তু বর্গ একক। তো আমি আগেও বলেছি ক্ষেত্রফলের এককের সময় বর্গ যোগ করবে, আর অন্য সব এককের বেলা তোমরা শুধু একক যোগ করবে, কারণ তোমাদের লেভেলে আয়তন সংক্রান্ত কোনো পরিমিতি নেই। আয়তন হলে ঘন একক হয়। যাই হোক, তো πr ইন্টু r মানে আমাদের কত আসলো? πr²। এইভাবে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আসে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? πr²। প্রসঙ্গত বৃত্তের পরিধি কি? 2πr। এবার আমি যে কথাটি বলেছি, যদি দুটি এককেন্দ্রীয় বৃত্ত হয়, আমি অঙ্কন করছি এখানে, তাহলে দুটি বৃত্তের মধ্যবর্তী অঞ্চল, অথবা তোমাদের অনেক অঙ্কে দেখবে যে একটি বৃত্তাকার পার্ক আছে, তার পার্কের চারিদিকে সমান পরিসরের একটি রাস্তা বা পথ আছে, সে পথের ক্ষেত্রফল কত? তো পথ মানে এই অংশটি, আমি একটু মার্ক করে নিচ্ছি। তো এই অংশের ক্ষেত্রফল যদি তোমাদের বের করতে বলে, তাহলে ভেতরের যে বৃত্ত আছে তার ব্যাসার্ধকে যদি আমি r একক ধরি, আর বাইরে পর্যন্ত যে বৃত্ত আছে তার ব্যাসার্ধ যদি বড় আর একক ধরি, তাহলে এই অংশটির ক্ষেত্রফল মূলত বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি ভেতরের যেটা মার্ক করিনি সেই বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করলেই পেয়ে যাব। তো এখান থেকে এই বড় বৃত্তের ক্ষেত্রফল কি? পাই বড় r²। আর তার থেকে যদি ভেতরের বৃত্তটি মাইনাস করি, তাহলে পাই স্মল r²। এত কি? বর্গ একক। তাহলে এটি কার ক্ষেত্রফল? এই পথের ক্ষেত্রফল। তো এখান থেকে যদি আমি পাই কমন নেই, তাহলে সূত্রটি হলো পাই বড় r² মাইনাস ছোট r² বর্গ একক। অঙ্ক করার সময় তোমরা করবে কি, এখানে যদি ব্যাসার্ধ মনে করো অনেক বড় থাকলো, বড় আর ধরো 20 বা 22 বা 21, ছোটো আর 17, সেক্ষেত্রে তোমরা স্কোয়ার না করে r² মাইনাস r² মানে r প্লাস r ইন্টু r মাইনাস r স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটি অ্যাপ্লাই করবে। তাহলে আপাতত আমরা দুটো সূত্র পেলাম, একটি হলো বৃত্তের ক্ষেত্রফল, আর একটি হলো এইরকম বৃত্তাকার বলয় আকৃতির যদি কোনো অঞ্চল থাকে, এটাকে বলয় আকৃতিও বলে, বা দুটি সমকেন্দ্রীয় বৃত্তের অন্তর্বর্তী অঞ্চলের ক্ষেত্রফল। বলয় আকৃতি মানে এই বিষয়গুলো বিভিন্ন বিষয়ে আসবে, বলয়াকৃতি অঞ্চলের ক্ষেত্রফল, বা দুটি সমকেন্দ্রীয় বৃত্তের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল, বা কোনো বৃত্তাকার মাঠের চারিদিকে ভেতরে বা বাইরে যদি কোনো পথ থাকে তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই বড় r² মাইনাস ছোট r²। এইগুলো বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত কথা। কিন্তু এবার কথা হলো বৃত্তকলা তোমাদের আসতে পারে। বৃত্তকলা কী জিনিস? ধরো এরকম একটি বৃত্তের এখানে 60 ডিগ্রি কোণ করে আমি একটি অংশ নিয়ে নিলাম। তো এই অঞ্চলটি যেটিকে আমি সেট করলাম তাকে বলে বৃত্তকলা। এই অঞ্চলটির নাম হচ্ছে কি? বৃত্তকলা। তো বৃত্তকলা মূলত কি? ক্লাস 10-এ গিয়ে তোমরা আরও এটা নিয়ে ডিটেলসে পড়বে।
এটা জ্যামিতির উপপাদ্য আছে। বৃত্তকলা হচ্ছে দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ নিয়ে যে অঞ্চলটি তৈরি হয়। কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ নিয়ে এনক্লোজড বা সীমাবদ্ধ যে অঞ্চল তৈরি হয় তাকে বৃত্তকলা বলে। এখানে বৃত্তকলা দুটি, এটিও হতে পারে, এই বাইরেরটিও হতে পারে। আমি এখানে ছোটোটির কথা বলছি। এর যদি ক্ষেত্রফল বের করার কথা বলে, ধরো এখানে কোণটা হলো 60 ডিগ্রি কোণ বলে দেওয়া আছে, এর ক্ষেত্রফল হতে পারে, আবার এইটুক বৃত্তচাপের দৈর্ঘ্য হতে পারে। ধরো এ বৃত্তের কেন্দ্র ও, আর এখানে একটি নাম দিলাম পি বি। তো এপিবি বৃত্তচাপের দৈর্ঘ্য বের করার সূত্র চাইতে পারে, আর এ ও বি পি এ এই অঞ্চলটির ক্ষেত্রফলও বের করতে বলতে পারে। তো সেক্ষেত্রে এই অঞ্চলটির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আমি আগে ক্ষেত্রফলের সূত্রটি লিখে দিই, তারপরে তোমাদের আমি বুঝাচ্ছি কী করে এলো। থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, এত বর্গ একক। আর মানে নিশ্চয়ই জানো বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ আর। তো থিটা মানে কি? থিটা হচ্ছে একটা ট্রিগোনোমেট্রিক টার্ম, আমি আগের ভিডিওতেও বলেছি, যেটা এখানকার কোণকে নির্দেশ করে। তো এই ক্ষেত্রে এই বৃত্তকলাটির ক্ষেত্রে থিটার মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমরা ডিগ্রি লিখব না কেন? 360-র ক্ষেত্রেও আমরা ডিগ্রি লিখিনি, সুতরাং দুই জায়গায় ডিগ্রি লেখার প্রয়োজন পড়বে না। তাহলে পাই আর স্কোয়ার বর্গ একক। তো এখানে আমার যদি বৃত্তকলাটি এরকম হয়, বৃত্তটিকে 4টি অংশে ভাগ করলে এক একটি অংশকে কোয়াড্র্যান্ট বলে, বা সেই কোয়াড্র্যান্টের বেলা সেই পুরো এখানে 90 ডিগ্রি কোণ হলে এখানে 90 ডিগ্রি বসবে। যদি বৃত্তকলা আরও ছোট হয়, 30 ডিগ্রি হয়, তাহলে এখানে 30 ডিগ্রি বসবে। 15 ডিগ্রি করে যদি তৈরি করি তাহলে 15 ডিগ্রি বসবে। যা দেওয়া থাকবে এখানে কোণ, সেই কোণটি বসবে। তাহলে মূলত সূত্র কি? সূত্রটি হলো, আমি এখানে মার্ক করছি, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। কেন হলো? এবার চিন্তা করো তোমরা, যে পুরো বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। তো যখন এখান থেকে পুরো বৃত্ত মানে এই ব্যাসার্ধটিকে যদি এইভাবে মুভ করিয়ে পুরো এইভাবে ঘুরিয়ে আবার বি বিন্দুতে নিয়ে আসি, তাহলে পুরো বৃত্তটি হচ্ছে। সেক্ষেত্রে কেন্দ্রে কত ডিগ্রি কোণ হচ্ছে? পুরো কোণ কত ডিগ্রি হচ্ছে? তোমরা জানো কোনো বিন্দুর চারিদিকে একটি পূর্ণ কোণের মান কত? 360 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে কেন্দ্রে যখন 360 ডিগ্রি কোণ, তখন 360 ডিগ্রি কেন্দ্রে 360 ডিগ্রি কোণ হলে বৃত্তের তখন পুরো ক্ষেত্রফল হচ্ছে, তখন ক্ষেত্রফল কত? বৃত্তের পুরো ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার। তাহলে কেন্দ্রে যদি 1 ডিগ্রি কোণ হয়, সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি। আর এই কেন্দ্রে যদি এইটুকু কোণ, এই 60 ডিগ্রির কথাই বলি, 60 ডিগ্রি হয়, সেক্ষেত্রে ওই অঞ্চলের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি ইন্টু 60 ডিগ্রি। তো এটাকেই আমরা সাজিয়ে লিখেছি, এই ডিগ্রি ডিগ্রি বাদ দিলে 60 বাই 360 ইন্টু পাই আর স্কোয়ারকে সরিয়ে লেখা হলো, এত বর্গ একক। তো আমি এখানে 60 ডিগ্রি ধরে করেছি। যদি অজানা কোণ, তাকে যদি আমরা এখানে থিটা বলি, তাহলে আমি এখানে সূত্রে কী লিখব? যে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এই হলো আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল। তো এভাবেই যদি তোমরা ঐকিক নিয়মে করো, তাহলে এই যে বৃত্তচাপ এপিবি বৃত্তচাপ হবে, সেই চাপের দৈর্ঘ্য হবে, আমি এখানে লিখে দিচ্ছি যে এপিবি বৃত্তচাপ বা চাপের দৈর্ঘ্য, আমি বৃত্তচাপ কথাটা লিখলাম না, চাপের দৈর্ঘ্য, এক্ষেত্রেও থিটা বাই 360 ইন্টু পূর্ণ পরিধি কত? 2 পাই আর, এত একক। এবার কিন্তু বর্গ একক হবে না, কারণ চাপের দৈর্ঘ্য এটা কোনো ক্ষেত্রফল নয়, দৈর্ঘ্যের একক শুধু একক হয়। তো আবারও বলছি, এক্ষেত্রে সূত্রটি কি হলো? থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। অর্থাৎ এই দুটো সূত্রের মধ্যে ডিফারেন্স কি হলো? যখন ক্ষেত্রফল হবে তখন এখানে পাই আর স্কয়ার আমরা দেবো, যখন আমরা বৃত্তচাপটির দৈর্ঘ্য হবে তখন দেবো কত? 2 পাই আর। তাহলে উভয় ক্ষেত্রে থিটা বাই 360 হবে, থিটা বাই 360। ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা লিখব পাই আর স্কোয়ার, এবং চাপের দৈর্ঘ্যের বেলা লিখব 2 পাই আর। তো এই হচ্ছে মোটামুটি বৃত্তের এই চ্যাপ্টার করতে গিয়ে তোমাদের আপাতত এই সূত্র লাগবে। আর যদি কোনো সূত্র বা কোথাও আর কোনো বিষয় লাগে, আমি অঙ্ক করতে করতে তোমাদের আলোচনা করে দেব। চলো আমরা চ্যাপ্টারের কিছু কঠিন অঙ্ক নিয়ে আলোচনা করি। আশা করি সহজ অঙ্কগুলো তোমরা পারবে, সব অঙ্ক করে দেওয়া উচিত না। আমি প্রথম তো 1 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব এবং কঠিন অঙ্কগুলোতে আলোচনায় যাব। তাহলে স্টুডেন্টস, এক্সারসাইজ 18-এর নাম্বার 1 দিয়ে আমরা শুরু করছি।
নাম্বার 1 কোশ্চেন তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ। বলা আছে আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটির সবথেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তোমরা মাঠে গরু বাঁধা অবস্থায় দেখেছো, গরু কিন্তু ঘুরে ঘুরে ঘাস খায়। তো ম্যাক্সিমাম কতটা ঘুরে ঘুরে ঘাস খেতে পারবে, যদি ও লাগাতার ঘুরে ঘুরে ঘাস খায় তাহলে সেই জায়গাটি নিশ্চয়ই বৃত্তাকার হবে। তো এখানে বৃত্তের ব্যাসার্ধ কী হবে? ওই দড়িটির দৈর্ঘ্যই হবে। সুতরাং ব্যাপারটি খুবই সহজ, যে এখানে গরু যে জমির ঘাস খাবে সেটি একটি বৃত্তাকার মাঠ হবে বা বৃত্তাকার জমি হবে। তার আমাদের কতটা জায়গার ঘাস খেতে পারবে মানে হচ্ছে আমার ক্ষেত্রফল বের করতে হবে, এবং বৃত্তের এই ক্ষেত্রফল বের করতে গিয়ে ব্যাসার্ধ মানে দড়ির দৈর্ঘ্য হবে। তা আমি ভাষাটি কিভাবে প্রয়োগ করেছি একটু লক্ষ্য করো। এখানে ও বিন্দুতে খুঁটি আছে, ওপি হলো দড়ির দৈর্ঘ্য। গরুটি এইভাবে ঘুরে 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 এই বৃত্তাকার জমির ঘাস খাবে, শুধু বাউন্ডারি বরাবর না, সব জায়গার ঘাস খাবে। তার মানে পুরো বৃত্তের ক্ষেত্রফল আমার লাগবে। তো ভাষা লিখেছে কি, এখানে গরুটি সবচেয়ে বেশি যে জায়গার ঘাস খেতে পারবে তা বৃত্তাকার হবে। তো অতএব বৃত্তাকার জায়গাটির ব্যাসার্ধ ইকুয়াল টু দড়ির দৈর্ঘ্য ইকুয়াল টু কত? 2.1 মিটার। তো এটি হলো ব্যাসার্ধ। তো অতএব ওই বৃত্তাকার জমির ক্ষেত্রফল বা ওই বৃত্তাকার জায়গার ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি পাই আর স্কোয়ার। ঠিক এই ইকুয়াল চিহ্ন বরাবর নিচে পরপর লিখবে, ডানে বায়ে লেখার প্র্যাকটিস করবে না। আমার এই লাইনের এখানে জায়গা ছিল না জন্য আমি এখানে লিখেছি, কিন্তু যেখানেই একবার লেখা শুরু করবে সেখানে পরপর নিচে চলে আসবে। এটা হলো অঙ্কের সৌন্দর্য। অঙ্কর লেখা বাংলা ভূগোল ইতিহাসের মতো না, এর আলাদা একটা স্টাইল থাকে বা সৌন্দর্য থাকে, সেটা ফলো করবে। যাই হোক, তো এটা একটা ডিসেন্সি। তো সেই বৃত্তাকার জমির ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। পাইয়ের মান 22/7। পাইয়ের মান কিন্তু 3.14 প্রায়। তবে তোমাদের সিলেবাসের চ্যাপ্টারে যদি এটি উল্লেখ করা না থাকে তাহলে তোমরা পাইকে 22/7ই লিখবে। আচ্ছা, তাহলে পাই ইকুয়াল টু 22/7 ইন্টু আর স্কোয়ার, মানে আর মানে বৃত্তাকার দড়ির দৈর্ঘ্যটাই কী ছিল? 2.1 মিটার। এটিই ব্যাসার্ধ। তাহলে আর স্কোয়ার মানে আমরা দুবার লিখব। 7 দিয়ে যে কোনো একটাকে কাটলে 0.3, এটি গুণ করলে 13.86 বর্গমিটার। এটি হলো ক্ষেত্রফল। এবার আমরা 2 নম্বর অঙ্কের একটু কোশ্চেনটা পড়ি। বলা আছে সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেন্টিমিটার। হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তের ক্ষেত্রফল কত হবে। তা সহজভাবেই বলা আছে, এখানে আমার লাগবে কি, প্রথমে ব্যাসার্ধ, যে বৃত্ত এঁকেছে বা আঁকবে তার ব্যাসার্ধ লাগবে, আর ব্যাসার্ধ পেলে আমরা ক্ষেত্রফলও বের করতে পারবো। তো প্রথমে দেওয়া আছে পরিধি, তাহলে আমার পরিধির সূত্রটিকে আমাদের মনে করে নিতে হবে। পরিমিতির অঙ্ক পড়ার পরেই আমাদের আগে সূত্রগুলো খুঁজতে হবে, যে এখানে যে ইনফরমেশন দেওয়া আছে সেটা কোন সূত্র বা কিসের মান, এবং যা চেয়েছে তার জন্য কি সূত্র লাগবে, বা যা চেয়েছে তার মান আমরা কিভাবে বের করব। তাহলে সূত্র আগে আমাদের মনে মনে রিকল করে নিতে হবে, মনে করে নিতে হবে। এবার চলে আসি, যেহেতু পরিধি দেওয়া আছে মানে 2πr এর মান দেওয়া আছে, তাহলে 2πr ইকুয়াল টু একবারে আমি 35.2 লিখতে পারবো না, কারণ আমাকে ব্যাসার্ধটা ধরে নিতে হবে। তো এখানে আমি সেই কথাটি লিখেছি, ধরি ব্যাসার্ধের দৈর্ঘ্য, দেখতেই পাচ্ছ এক্ষেত্রে বৃত্ত না আঁকালেও হতো, আমি বৃত্ত এঁকেছি। ধরি ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তাহলে অতএব এটি কিউ মানে প্রশ্ন অনুসারে 2πr ইকুয়াল টু 35.2, কারণ কোশ্চেনে বলা আছে পরিধির দৈর্ঘ্য 35.2 সেন্টিমিটার। তো এখান থেকে 2 পাইয়ের মান 22/7, আর বসালাম ইকুয়াল টু, এখানে দশমিক তুললাম। তাহলে আর ইকুয়াল টু, আমি এখান থেকে এগুলো গুণ না করে এগুলোকে যদি আমি এদিকে নিয়ে আসি গুণ চিহ্ন দিয়ে, 44 করার দরকার নেই, গুণ চিহ্ন দিয়ে যখন এদিকে আনবো তখন উল্টে যাবে, 7 ওপরে 2 × 22 নিচে। তারপরে ধীরে ধীরে কাটাকাটি করো, দেখবে এখানে 8 থাকবে, এখানে 7 থাকবে। এখন প্রশ্ন হলো, 8কে তো 2 দিয়ে কেটে 4 করা যায়, এখানে এটিকে কেটে 5 করা যায়। মনে রাখবে 10 বা 100কে তখনই কাটাকাটি করবে যদি কিনা নিচে কোনো সংখ্যা না থাকে, কাটাকাটিতে সম্পূর্ণ শেষ হয়ে যায়। তো আমি এখানে যদি 2 দিয়ে কাটি 4, এখানে কাটি 5, 5কে আর কাটতে পারছি না, নিচে 5 থেকে যাচ্ছে, সেক্ষেত্রে 5 রাখা বুদ্ধিমানের কাজ না।
সেখানে 10 রাখাই বুদ্ধিমানের কাজ। কারণ যে সংখ্যাটি উপরে আসবে তাকে গুণ করে আবার 5 দিয়ে ভাগ করে দশমিক আনা কঠিন, কিন্তু 7 8 56, নিচে 10 থাকলে তোমরা জানো নিচে যদি 10 থাকে 1 ঘর আগে দশমিক, 100 থাকলে 2 ঘর আগে দশমিক, 1000 থাকলে 2 ঘর আগে দশমিক, 3 ঘর আগে দশমিক। সুতরাং যদি সম্পূর্ণরূপে কাটাকাটি না যায় তাহলে 10 100 এইসব রাখাই বেটার। তাহলে যাই হোক, আর ইকুয়াল টু 56/10 মানে 5.6। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেলাম? 5.6 সেন্টিমিটার। আমি পরে লিখছি উত্তর। তো বৃত্তটির ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার, সূত্রটি লিখে নিলাম। তো পাইয়ের মান 22/7, আর স্কোয়ার মানে এই 56/10টাকে ব্যবহার করেছি যাতে কাটাকাটিতে আমার সুবিধা হয়। এখানেও লক্ষ্য করো আমি 10 আর 10কে কাটিনি, কারণ দুই ক্ষেত্রে এই 5 আসবে, 5 5 25 আসবে। সেই 25 দিয়ে এত বড় সংখ্যাকে ভাগ করতে গিয়ে তোমার মানসিকতা হারিয়ে ফেলবে, এনার্জি হারিয়ে ফেলবে এবং ভুল করার সম্ভাবনা প্রবল হবে। তাহলে 10 × 10 100 নিচে রেখে দাও। তাতে কি হবে? উপরের সংখ্যাগুলিও ছোট হলো, গুণ করে এই সংখ্যা পেলাম। আর একটু আগে কি বললাম, নিচে যদি 10 থাকে 1 ঘর আগে দশমিক, 100 থাকলে 2 ঘর আগে দশমিক, তাই 98.56। তাহলে এটি হলো বৃত্তের ক্ষেত্রফল, এখানে উত্তর লিখলাম। আর বৃত্তের ব্যাসার্ধ 5.6 সেন্টিমিটার, সেটি আলাদা করে লিখলাম, কারণ উত্তর আমাকে ক্লিয়ার করে লিখতে হবে। এখানে বলে রাখি, প্রতিটি উত্তরের অংশটাকে তোমরা হাইলাইট করে দেবে, মানে আন্ডারলাইন করবে, কারণ এক্সামিনারের চোখ যেন সরাসরি উত্তরের অংশে আগে পড়ে। উত্তর ঠিক থাকলেই শুরুতেই তোমাদের প্রতি এক্সামিনারের ইমপ্রেশন ভালো হয়। এবার আসি আমি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক তোমাদের বইয়েও কোশ্চেনটা তোমরা পড়ো, আমি একটু পড়ছি, এখানে ছবিটা দেখে নাও। বলা আছে যে রেখা দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল 5544 বর্গ সেন্টিমিটার। তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমা কত দৈর্ঘ্যের ফিতে কিনবেন। বুঝে দেখো, ঢাকনাটি বৃত্তাকার, তার ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে আমার শুরুতে আছে ক্ষেত্রফল, অর্থাৎ পাই আর স্কোয়ার দেওয়া আছে, সূত্র সঙ্গে মিলিয়ে নাও। এবার চারিদিকে যদি আমি ফিতে লাগাই, তার মানে আমার কোনটি লাগবে? পরিধি লাগবে। তো পরিধি মানে 2πr আমার চাই। 2πr বের করতে গেলে, পরিধি মানে 2πr, 2πr বের করতে গেলে আমার আর লাগবে, ব্যাসার্ধ লাগবে। তাহলে আমি ক্ষেত্রফল থেকে আমি ব্যাসার্ধ খুঁজে পাবো। এইভাবে অঙ্কগুলো ধরার চেষ্টা করবে। প্রদত্ত জিনিসটি কী আছে তার সূত্র বসিয়ে আমরা এখান থেকে কি পাবো সেটা অ্যাপ্লাই করে আমার যেটা চেয়েছে সেটা বের করতে পারছি কি না, এই বিষয়টা আগে রাফে একটু ভেবে নেবে। যখন দেখবে তোমার কথা মিলে যাচ্ছে তখন অঙ্ক শুরু করলে। তাহলে আমরা আগে ব্যাসার্ধ ধরে নেব। ধরি বৃত্তাকার ঢাকনার ব্যাসার্ধ আর সেন্টিমিটার। তাহলে এটিকেও মানে প্রশ্ন অনুসারে পাই আর স্কোয়ার ইকুয়াল টু 5544, আর স্কোয়ার ইকুয়াল টু এখানে যে পাই ছিল 22/7, এখানে উল্টে গিয়ে 7/22, আর এই সংখ্যাটিকে 22 দিয়ে একবারে কাটতে পারো, বা 11 দিয়ে তোমরা আগে 2 আবার 11 দিয়ে এখানে কাটবে, আলটিমেটলি 252 আসবে। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু, আমি একে একটু রাফে ভেঙে নিয়ে দুটো পার্ট করেছি। কি করেছি? এখানে যেহেতু 7 আছে, এখান থেকে একটা 7 বের করে নিয়েছি। তো দেখেছি আমি এখান থেকে 7 বের করলে আর থাকে 36, তার মানে 36 × 7 মিলে হয় 252, আর একটা 7 আছে। কি সুবিধা আমার? তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 36-এর বেলায় লিখবো 6 স্কোয়ার, আর 7 × 7-এর বেলায় লিখবো 7 স্কোয়ার। অর্থাৎ আর স্কোয়ার ইকুয়াল টু যদি 6 স্কোয়ার × 7 স্কোয়ার হয়, তাহলে আর ইকুয়াল টু সিম্পলি 6 × 7 হবে, অর্থাৎ 42। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে এর পরিধিটা বের করে নেই, কারণ ফিতা যদি বাউন্ডারি বরাবর দিই তাহলে আমার পরিধি লাগবে। তাহলে অতএব পরিধি ইকুয়াল টু 2πr সেমি। 2π এর মান বসালাম, আর এর মান বসালাম, 264 সেমি আসলো। তো এই পরিধিটি হলো ফিতার দৈর্ঘ্য, তাই আমি লিখলাম অতএব 264 সেমি দৈর্ঘ্যের রঙিন ফিতে লাগবে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে ক্ষেত্রফল, বের করতে হলো পরিধি, আর আগের অঙ্কটিতে ছিল পরিধি দেওয়া ছিল, বের করতে হয়েছে আমাদের ক্ষেত্রফল। 4 নম্বর অঙ্ক আমি একটু বলে নিই। কোশ্চেন দেখো, তোমরা বইয়ে বের করে পড়তে পারো। আমাদের পাড়ার বৃত্তাকার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। এখানে কিন্তু ব্যাসার্ধ দেওয়া নেই। বেড়া দিয়ে ঘেরা মানে পরিধি, পরিধিটিকে প্রতি মিটারে 21 টাকা হিসাবে ঘিরতে আমার লেগেছে 924 টাকা। মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে, এই যে আমি শুরুতে বলেছি ত্রিপল দিয়ে ঢাকা মানে ক্ষেত্রফল, তার মানে আমাকে ক্ষেত্রফল কত ত্রিপল কিনতে হবে মানে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখানেও দেওয়া আছে পরিধি, ইনডাইরেক্টলি দেওয়া আছে পরিধি, আর বের করতে হবে কি? ক্ষেত্রফল। সরাসরি পরিধি নেই। দেখো আমি কিভাবে করেছি। ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর মিটার,
কারণ এখানে একক ব্যবহার করা আছে মিটারে। তাহলে পরিধি কত হবে 2πr। এই পরিধিকে প্রতি বর্গমিটারে 21 টাকা হিসেবে খরচ হয়েছে বেড়া দিতে। তাহলে পরিধিকে পুরো বেড়া দিতে খরচ হবে পরিধি ইন্টু 21। এই পুরো খরচটা দেওয়া আছে বইয়ে 924। তার মানে লিখলাম কি 2πr পরিধি ইন্টু প্রতি মিটারে 21 ইকুয়াল টু মোট খরচ। তো এখানে পাইয়ের মান আর 21 বসিয়ে, কেন 21 বসালাম, এখানে 7 দিয়ে কাটতে পারছি। তাহলে এখানে থাকলো কি 2 × 22 × 3। যখন আমি এখানে শুধু আরকে রেখে দেবো বাদিকে, তাকে 2 × 22 × 3 যাবে ডান দিকে নিচে। কাটাকাটি করতে করতে আমি পেলাম আর এর মান কত পেলাম 7। তার মানে আমি কি বলবো, অতএব মাঠটির ক্ষেত্রফল πr²। এখানে আর এর মান 7 × 7 বসালাম, তো কাটাকাটি করে 154। তাহলে এই ক্ষেত্রফল যে বের করলাম, এই ক্ষেত্রফলটাই তো ত্রিপল দিয়ে ঢাকতে হবে। তাহলে আমার ত্রিপল কত লাগবে, 154 বর্গমিটার ত্রিপল লাগবে। এবারে আমরা চলে আসি 6 নম্বর অঙ্ক। তোমরা যদি চাও বলতে পারি, নাহলে একটু 7 নম্বর অঙ্কটি কঠিন আছে, আমি 7-এ চলে যাই। 6 নম্বর অঙ্ক অবশ্য তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ। 7 নম্বর অঙ্কের কোশ্চেন পড়ছি। সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করেছে, যার দৈর্ঘ্য 48, প্রস্থ 40। কিন্তু রেবা ওই একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। এখানে লক্ষ্য করো, দুটো চিত্র আমি করেছি। সুমিত যে আয়তাকার চিত্র করেছে যে তার দিয়ে, সেই তার দিয়ে বেঁকিয়ে বৃত্ত তৈরি করেছে কে, রেবা। তো এটির ক্ষেত্রফল বেশি না এটির ক্ষেত্রফল বেশি? তোমরা আমাকে এখানে বলতে পারবে যে কোন দুটো জিনিস, এই চিত্র দুটির মধ্যে কোন দুটো জিনিস সমান। যেহেতু বলছে একই তার দিয়ে, সেক্ষেত্রে সমান হচ্ছে এই বৃত্তের যে পরিধি আর আয়তক্ষেত্রের যে পরিসীমা, এই দুটো জিনিস কিন্তু তারের দৈর্ঘ্য। এই যে পরিসীমা আর বৃত্তের পরিধি, এই দুটোর দৈর্ঘ্য কিন্তু সমান। তো আগে আমি এর পরিসীমা বের করে নিই। তারের দৈর্ঘ্য মানে হচ্ছে কি আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা কি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা ক্যালকুলেশন করে 176 সেন্টিমিটার আসলো। এবার এই বৃত্তের পরিধিটাই কী হবে, তাহলে 176। তো আমরা বৃত্তের ব্যাসার্ধ ধরলাম 8 সেন্টিমিটার। তার মানে এটি কিউ, এই 2πr, এটি হলো তারের দৈর্ঘ্য, অর্থাৎ বৃত্তের পরিধি 176। এখান থেকে ক্যালকুলেট করলাম। এতক্ষণে তোমরা ক্যালকুলেশন শিখে গেছো। ক্যালকুলেট করে পেলাম কত, আর এর মান 28। তাহলে 2πr 176 থেকে ক্যালকুলেট করে আর এর মান পেলাম 28, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত? আমাদের দুটোরই ক্ষেত্রফল কম্পেয়ার করতে বলছে। তো আগে বৃত্তের ক্ষেত্রফল যেহেতু ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে πr²। পাই মানে 22/7, r² মানে 2×28। তো আমার আসলো 2464 বর্গ সেন্টিমিটার। তোমরা ক্যালকুলেশন দেখবে। আর আয়তাকার যে ক্ষেত্রটি তৈরি করেছে সুমিত, তার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 1920। এবার এই দুটো সংখ্যা লক্ষ্য করো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1920 আর বৃত্তের ক্ষেত্রফল 2464, অর্থাৎ 2464, এখানে 1920। তাহলে দেখতেই পাচ্ছি যে বৃত্তটির ক্ষেত্রফল বেশি। তাই আমি কম্পেয়ারের ফলাফল কী লিখলাম, অতএব বৃত্তের ক্ষেত্রফল ইজ গ্রেটার দ্যান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই লাইনটিকে আন্ডারলাইন করবে, বিকজ এটাই হলো এই অঙ্কের উত্তর। বুঝতে পারলে নিশ্চয়ই? আরও ভালো করে ভিডিওটি রিপিট করে দেখবে যদি অসুবিধা হয়। এবার আমরা চলে আসি, দেখো তোমাদের বইয়ে 8 নম্বর অঙ্ক চিত্রসহ দেওয়া আছে। সেই চিত্রটি আমি এখানে অঙ্কন করেছি। কি দেওয়া আছে, পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে। অর্থাৎ এই আয়তাকার মাঠের মাঝখানে এরকম জলাশয় আছে। তো যার ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে জলাশয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। আয়তাকার মাঠের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে কত, 60 মিটার ও 42 মিটার। তো জলাশয় বাদ দিয়ে আয়তাকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে 75 টাকা হিসাবে কত খরচ লাগবে। অর্থাৎ তোমাদের বইয়ে দেখো রঙিন করে দেওয়া আছে, রঙিন অংশটিতে এখানে ঘাস লাগাতে হবে। তো আমি এটাকে সেট করেছি। তাই আমার এই জলাশয় অংশটা, নিশ্চয়ই জলাশয়ে তো ঘাস লাগানো হয় না, বলেও দেওয়া আছে জলাশয় বাদ দিয়ে এই জায়গায় ঘাস লাগাতে হবে এবং
প্রতি বর্গমিটারে 75 টাকা খরচ হয়। তার মানে আমার এই অঞ্চলটির ক্ষেত্রফল লাগবে। এখানে খুব সহজ কথা, প্রথমে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, তারপরে বৃত্তের ক্ষেত্রফল বের করব। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বৃত্ত যদি মাইনাস করি তাহলে এই অংশটির আমরা ক্ষেত্রফল পাবো। তার প্রতি বর্গমিটারে 75 টাকা খরচ হলে তাহলে এই পুরো অংশটি ঘাস লাগাতে কত খরচ হবে সহজে বেরিয়ে যাবে। দেখো আমি সেটাই করেছি। আয়তাকার মাঠের মানে জলাশয় সহ, কিন্তু এটি লিখবে, এই কথাটি ব্র্যাকেটে লিখবে, জলাশয় সহ আয়তাকার মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু আসলো 2520 বর্গ মিটার, কারণ অঙ্কটি একক আছে মিটারে। একক ভুল লিখবে না, এটা একক লেখার সময় মনে রাখবে দুটো বিষয়, অঙ্কটি মিটারে আসে না সেন্টিমিটারে আসে, এবং যখনই ক্ষেত্রফল ভাষাটি ইউজ হবে তখন বর্গ মিটার একক আসবে। তোমরা ফিজিক্যাল সায়েন্সে নিশ্চয়ই শিখেছ। এবার বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধ, এই জলাশয়টির ব্যাসার্ধ দেওয়া আছে 14 মিটার। এই চিত্রের যে জলাশয় তার ব্যাসার্ধ দেওয়া আছে 14 মিটার। তাহলে সেই জলাশয়ের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই মানে 22/7 ইন্টু 14 বর্গ মিটার, অর্থাৎ 616 বর্গ মিটার। তাহলে জলাশয় যদি বাদ দিই আয়তক্ষেত্র থেকে তাহলে বাকি অংশের ক্ষেত্রফল পাবো, সেটি আমি ভাষায় লিখেছি। অতএব জলাশয় ছাড়া মাঠের ক্ষেত্রফল, জলাশয় বাদ দিয়ে বাকি অংশের ক্ষেত্রফল, তাহলে 2520 থেকে আমরা মাইনাস করব 616 বর্গ মিটার, অর্থাৎ 1904 মানে 1904 বর্গ মিটার। এবার 1 বর্গ মিটারে খরচ হয় 75 টাকা। তাহলে এত বর্গ মিটারে খরচ কী করব, স্বাভাবিক কথা গুণ করব, তাই করেছি। প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে, প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে মোট খরচ পড়বে, বা ঘাস লাগাতে মোট খরচ পড়বে 1904 × 75। এবারে আমরা আসবো 12 নম্বর অঙ্কের আলোচনায়। 12 নম্বরের কোশ্চেন, বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সমপরিসরের রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি, মানে এখানে দুটো এককেন্দ্রিক বৃত্ত হবে। পথটির ক্ষেত্রফল 14190 বর্গ মিটার হলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত, অর্থাৎ ভেতরের বৃত্তের ক্ষেত্রফল আমাদের চাই। তো চিত্রে চলে আসো, এখানে চিত্র তো লাগবেই। তো এই সাদা অংশটি হচ্ছে বৃত্তাকার মাঠ, তার বাইরে হচ্ছে এই যেটিকে সেট করা আছে সেটি হলো বৃত্তাকার পথ। এই পথের ক্ষেত্রফল দেওয়া আছে 14190 বর্গ মিটার। তো যেহেতু অঙ্কটি মিটারে আছে তাই আমরা ভেতরের যে সীমারেখা, এই পথের যে ভেতরের সীমারেখা অর্থাৎ মাঠের ব্যাসার্ধ ধরলাম আমরা ছোট আর মিটার, আর পথ সহ মাঠের ব্যাসার্ধ, শুধু কিন্তু পথের না, পথ সহ মাঠের ব্যাসার্ধ বড় আর মিটার, সেটাই লিখেছি। ধরি মাঠের ব্যাসার্ধ আর মিটার এবং পথ সহ মাঠের ব্যাসার্ধ বড় আর মিটার। তো এইরকম যদি বলয় আকৃতি হয় তার সূত্র আমি আজকে শুরুতেই আলোচনা করেছি। না, এখানে সীমারেখার পার্থক্য বলা আছে তাই সীমারেখা দুটো আমরা লিখেছি। বাইরের সীমারেখা, এই বাউন্ডারিটার দৈর্ঘ্য হবে কি, পরিধি 2 পাই বড় আর, আর এই ভেতরের সীমারেখা, এই ভেতরের সীমারেখার দৈর্ঘ্য কী হবে 2 পাই ছোট আর। তার মানে বাইরের সীমারেখা মাইনাস ভেতরের সীমারেখা ইকুয়াল টু 132। তাই করলাম, এখান থেকে 2 পাই কমন নিলাম, থাকলো আর মাইনাস আর। 2 পাইকে আমি এদিকে নিয়ে আসলাম, এটিকে কাটাকাটি করলে দেখবে 3 সাথে আসবে 21, অর্থাৎ আর মাইনাস আর মানে বড় আর মাইনাস ছোটো আর ইকুয়াল টু 21 পেলাম। এবার পথের ক্ষেত্রফলের সূত্র কি, পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার ইকুয়াল টু 14190। তো এটা বইয়ে দেওয়া আছে তাই লিখলাম। এখানে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সূত্র কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটিতে আমার লাভ কি, এই আর মাইনাস আর এর মান আমরা একটু আগে পেয়েছি 21, সেই মানটি আমরা এখানে বসালাম, পাশে লিখে দিয়েছি আর মাইনাস আর ইকুয়াল টু 21। তো এবার 22/7 আর 21কে যদি আমি এই দিকে নিয়ে আসি, কাটাকাটি যদি তোমরা ঠিকঠাক করো তাহলে আর প্লাস আর পাবে কত 215। এবার হচ্ছে কি, আমি একবার পেয়েছি আর মাইনাস আর, আর একবার পেলাম আর প্লাস আর। দেখো আমি এখানে আন্ডারলাইন করে রেখেছি আর মাইনাস আর এবং আর প্লাস আর। তো এই দুটো সমীকরণকে পাশাপাশি লিখলাম, লিখে আমি বড় আরকে এখান থেকে অপনয়ন করব। কেন, আমার মাঠের ক্ষেত্রফল চেয়েছে এবং মাঠের ব্যাসার্ধ কোনটি ছোটো আর, সেই জন্য আমি এটা বিয়োগ করলাম। আর যোগ করলে কিন্তু ছোটো আর কাটতো, বিষয়টি মাথায় রাখবে। তো বিয়োগ করলে বড় আর দুটো কেটে গেল, দুটো ছোটো আর মানে 2 ছোটো আর ইকুয়াল টু এই দুটো যোগফল আসলে 194। তাহলে আর ইকুয়াল টু মানে মাঠের ব্যাসার্ধ ইকুয়াল টু পেলাম কত 97। এবার মাঠের ক্ষেত্রফল কি,
মাঠের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 97 ইন্টু 97। তো এটি যদি তোমরা গুণ করে আসবে 206998/7। তো একে যদি তোমরা ভগ্নাংশে পরিণত করো তাহলে এই ভগ্নাংশ এই আসবে, তোমরা করে দেখবে। তো এই হলো আমার 12 নম্বর। এরপরে যে অঙ্কগুলো আসবে 13 থেকে শুরু করে পরপর, এগুলো ইম্পর্ট্যান্ট এবং একটু মানে ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। চলে আসি 13 নম্বরে। 13 নম্বরে দেখো চিত্র করা আছে, করে বলা আছে যে রঙিন অঞ্চল, মানে রঙিন বলতে আমি এখানে রঙিন করিনি, এই রেখাঙ্কিত অংশ যে আছে এই জায়গার ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে বৃত্ত আছে, সেই বৃত্তের ব্যাসার্ধ বলা আছে, তোমরা বইয়ের কোশ্চেনে দেখো 7 সেন্টিমিটার। তো তার ভিতরে আছে একটি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের নাম দেওয়া আছে ABCD, ABCD। তো এখানে দেখতেই পাচ্ছ, আগে বৃত্তের ক্ষেত্রফল বের করে তারপরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে যদি আমরা মাইনাস করি মানে বিয়োগ করি, তাহলে এই জায়গাগুলোর ক্ষেত্রফল আমরা পাবো। তো বৃত্তের ক্ষেত্রফল কি করে পাবো, তার ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেন্টিমিটার। তো তাই লিখলাম বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, তাহলে পুরো বৃত্তটির ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, 7 ইন্টু 7, 7 7 কাটলো 154 বর্গ সেন্টিমিটার। এবার চিত্রের সঙ্গে তোমরা একটা হিসাব করবে, যদি বর্গক্ষেত্র ভেতরে হয়, লক্ষ্য করে দেখো বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের কি হয়েছে এখানে কর্ণ, তার মানে এই ক্ষেত্রে যখন বর্গক্ষেত্র ভেতরে থাকে বৃত্তের, তখন বৃত্তের ব্যাস বর্গক্ষেত্রের কর্ণের সমান, আর যখন বাইরে থাকবে তখন বৃত্তের ব্যাস বর্গক্ষেত্রের বাহুর সমান হবে, সেটি আমরা পরের একটি অঙ্কে আসছি। তো আমি তাই লিখলাম এখানে বর্গক্ষেত্রটির কর্ণ ইকুয়াল টু বৃত্তের ব্যাস। তো ব্যাসার্ধ যদি 7 হয়, ব্যাস 2 ইন্টু 7 মানে 14 সেন্টিমিটার, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে কি, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার বলে একটি সূত্র আছে, তোমরা নিশ্চয়ই শিখে থাকবে প্রথম চ্যাপ্টারে। তো হাফ ইন্টু কর্ণ স্কোয়ার মানে 14 স্কোয়ার, তো ক্যালকুলেট করে পেলাম 98। তাহলে আমরা এবার চিত্র থেকে আরেকবার বলি, তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল পেলাম আমি 154 বর্গ সেন্টিমিটার, আর এই যে সাদা বর্গক্ষেত্র আছে যেটাকে মার্ক করা হয়নি তার ক্ষেত্রফল পেলাম 98। তাহলে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কী হবে, 154 থেকে এই 98 মাইনাস, ঠিক তাই করেছে। এবার 13-2 নম্বর দেখো, এই ধরনের চিত্র আছে যে একটি বর্গক্ষেত্র আছে, ABCD বর্গক্ষেত্র আছে, তার কৌণিক বিন্দুগুলিতে সমান ব্যাসার্ধের 4টি বৃত্ত অঙ্কন করা আছে, করে এই অংশগুলোকে রঙিন করা আছে, কিন্তু এই বর্গক্ষেত্র অংশটিকে রঙিন করা নেই। বলা আছে রঙিন অংশ বা রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে আসলে কি করব, আমরা 4টি বৃত্তের ক্ষেত্রফল বের করব, করে এই বর্গক্ষেত্র দ্বারা অধিকৃত বা এনক্লোজড যে বৃত্তের অংশ আছে, অর্থাৎ এই যে বৃত্তকলাটি আছে, এইরকম কটি বৃত্তকলা আছে, 4টি আছে, যেটি আমি তোমাদের শেখালাম বৃত্তকলা কাকে বলে। তাহলে 4টি বৃত্তের ক্ষেত্রফল থেকে 4টি বৃত্তকলার ক্ষেত্রফল যদি মাইনাস করি, তাহলে আমাদের রঙিন বা রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তো প্রতিটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আছে 3.5 সেন্টিমিটার, তোমাদের বইয়ে দেওয়া আছে। তাহলে 4টি বৃত্তের মোট ক্ষেত্রফল কী হবে, 4 ইন্টু পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার মানে 3.5 ইন্টু 3.5, এর আগেও একটু ক্যালকুলেশন সেম ছিল, কাটাকাটি করলে 154। তাহলে 4টি বৃত্ত মিলে একসঙ্গে ক্ষেত্রফল হলো 154। এবার বৃত্তকলার ক্ষেত্রফল চিন্তা করি, আমি লিখেছি আবার A, B, C, D বিন্দুতে বর্গক্ষেত্রের অভ্যন্তরস্থ যে 4টি বৃত্তকলা আছে, কারণ আমি ভেতরের বৃত্তকলাগুলোর কথা বলছি, এই সাদা বৃত্তকলাগুলো, তার মোট ক্ষেত্রফল হবে, একটি বৃত্তকলার ক্ষেত্রফল θ/360 ইন্টু পাই আর স্কোয়ার, তাহলে 4টির বেলা 4 দিয়ে গুণ করব। এখানে থিটার মান 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি, তোমরা জানো বর্গক্ষেত্রের একটি কোণ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি, তাহলে প্রত্যেকটি কোণের মান কত, 90 ডিগ্রি। তাই আমি এখানে থিটার মান 90 লিখেছি। 90 দিয়ে 360 কাটলে 4, 4 দিয়ে 4 কাটলো, 7 দিয়ে এটা কাটলে 0.5, গুণ করে পেলাম 38.5 বর্গ সেমি। তাহলে আমরা 4টি বৃত্তের ক্ষেত্রফল থেকে 4টি বৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস করে আমরা রঙিন অংশের ক্ষেত্রফল পাবো। তাহলে লিখবো আমরা অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল 154 মানে 4টি বৃত্তের ক্ষেত্রফল মাইনাস 4টি বৃত্তকলার ক্ষেত্রফল। এই হলো 13 রোমান 2 এর আনসার। এবার আসি আমি 15 নম্বর অঙ্কে। 15 নম্বরের কোশ্চেন দেখো, একটা চিত্র করে দেওয়া আছে, আমার এখানে ক্যামেরাও দেখতে পাচ্ছ তোমরা।
সেই চিত্রের মধ্যে দেখো মাঝখানের অঞ্চলে এবারে বৃত্তকলাগুলো বর্গক্ষেত্রের ভেতরের দিকে অঙ্কন করা হয়েছে, বাইরের রেখাঙ্কিত অংশ চাইনি। এই বৃত্তকলা চারটি বাদ দিয়ে এই রঙিন অংশ বা রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, যেখানে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এই প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং প্রতিটি এইটুক ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার। অবশ্যই সমান বৃত্ত অঙ্কন করলে এখানে 6, 6, 12 বা 12 হবে। তো আমি আগে কি করলাম, সমস্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম। এবিসিডি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 12, সুতরাং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কী হবে, বাহু স্কোয়ার তোমরা জানোই, 12 × 12 144 বর্গ সেমি। এবার এ, বি, সি, ডি বিন্দুতে অঙ্কিত প্রতিটি বৃত্তকলার ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। এই বৃত্তকলা চারটির ব্যাসার্ধ আমি ছবিতে দেখাচ্ছি। এই বৃত্তকলা চারটির প্রত্যেকের ব্যাসার্ধ 6 এবং এখানে কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে সেই চারটি বৃত্তকলার ক্ষেত্রফল কী হবে, চারটি বৃত্তকলার মোট ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। তো তার আগে θ/360, এখানে θ90 আমি বলে দিয়েছি, তাহলে θ হচ্ছে 90/360 × পাই আর স্কোয়ার। তো 4 দিয়ে 4 কাটবে, 90 দিয়ে এটা কাটলে 4 হয়, 4 4 কাটলো, এটা ক্যালকুলেশন করলে 6 × 36 × 22 গুণ করলে এটা হবে। আমরা ভগ্নাংশই রাখলাম, এখানে দশমিক নেব না। এবার তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কি, বর্গক্ষেত্রটির যে মোট ক্ষেত্রফল ছিল 144, তার থেকে চারটি বৃত্তকলা মাইনাস করলাম। তো মাইনাসের ক্যালকুলেশন আমি এখানে ক্যামেরায় দিচ্ছি, তোমরা তো দেখলেই বুঝবে। এর ক্ষেত্রফল হলো এই। কিন্তু আমাদের আবার বলেছে, চিত্রে চলে যাই আমি, যে এই যে রেখাঙ্কিত অঞ্চল তার পরিসীমা, তার মানে এই বৃত্তচাপ প্লাস এই বৃত্তচাপ প্লাস এই বৃত্তচাপ প্লাস এই বৃত্তচাপ। তো আমি বৃত্তকলার যে বৃত্তচাপ তার দৈর্ঘ্য বের করার সূত্র কি বলেছিলাম, θ/360 × 2 পাই আর, সেটাই করেছি। θ মানে 90 ডিগ্রি বাই 360 × 2, পাই মানে 22/7, আর মানে 6। তার মানে এক একটি বৃত্তকলার আমার দৈর্ঘ্য আসলো, বৃত্তকলার যে বৃত্তচাপ তার দৈর্ঘ্য আসলো 66/7। তাহলে আমার চারটি বৃত্তচাপ আছে, তাহলে ওই রেখাঙ্কিত অংশের পরিসীমা হবে 4 × 66/7। এটা ক্যালকুলেশন করলে এই মানটি আসবে। এই হলো তোমাদের 15 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কটি একটু বিশেষ অঙ্ক, বিশেষ মনোযোগ দিয়ে এটি বোঝার চেষ্টা করবে। 16 নম্বর অঙ্কটির দুটো কথা বলেছে, যে একটি বর্গক্ষেত্র আছে, একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার। এই যে আমি ভেতরে যে বৃত্ত দেখিয়েছি তার ক্ষেত্রফল 154, তার মানে এই 154 ক্ষেত্রফল থেকে আমি ব্যাসার্ধ খুঁজে পাবো, সেটা দেখাচ্ছি আমি। তো বলেছে প্রথম ক্ষেত্রে এর বাইরের দিক দিয়ে একটি বর্গক্ষেত্র, পরিলিখিত একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। পরিলিখিত মানে বাইরের দিকে, সেই বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল কত। আবার বলছে যদি বর্গক্ষেত্রটি ভেতরে অঙ্কন করা হয় তার ক্ষেত্রফল পরিসীমা কত হবে। তা আমি বাইরেরটাকে ফার্স্ট কেস বা প্রথম ক্ষেত্র দিয়ে শুরু করছি। তো বৃত্তের ব্যাসার্ধ ধরলাম 8 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 154 বর্গ সেন্টিমিটার, তার মানে এটি কিউ পাই আর স্কয়ার = 154। তো এই ধরনের ক্যালকুলেশন অনেক করেছো, এখান থেকে আর এর মান আমরা কত পেলাম, 7। তো চিত্রে দেখো, যখন বর্গক্ষেত্র বাইরে থাকে, যে কথাটি একটু আগে আমি বললাম, তখন বৃত্তের ব্যাস বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান হয়। আমি ঠিক তাই লিখেছি, এক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহু = বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস মানে ব্যাসার্ধ 7 পেয়েছি, তাহলে ব্যাস কত হবে, 14, 7 × 14। তাহলে এক্ষেত্রে বর্গক্ষেত্রের পরিসীমা 4 × বাহু, তাহলে 4 × 14 = 56 সেন্টিমিটার, এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার 196। দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে বর্গক্ষেত্রটি বৃত্তের ভেতরে অবস্থিত, অভ্যন্তরে অবস্থিত। তো চিত্রে দেখতে পাচ্ছ বর্গক্ষেত্রটি ভেতরে অবস্থিত। এই যে ব্যাসার্ধ, আমরা তো একটু আগে এই ব্যাসার্ধের মান কত পেয়েছি, 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। তাহলে এখানে দেখতে পাচ্ছি বৃত্তের ব্যাস বর্গক্ষেত্রে কি হয়েছে, কর্ণ। ঠিক তাই লিখেছি, আমি ধরলাম বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু, এই বাহুগুলোকে ধরলাম a সেন্টিমিটার, ধরি বর্গক্ষেত্রের বাহু a সেন্টিমিটার। তাহলে কর্ণের, বর্গক্ষেত্রের কর্ণ = বৃত্তের ব্যাস, চিত্র থেকেই তোমরা বুঝতে পারছ। তো বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি, বাহু × √2 বা a√2 = বৃত্তের ব্যাস 14 পেয়েছি। এখান থেকে a = কি আসবে, √2 নিচে আসবে। এখন √2 আর 14কে যদি তোমরা কাটাকাটি করো, তাহলে তোমাদের এই মান আসবে 7√2। এবং এটি কেন আসে সেটি আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। এটি করণীর বিষয়, করণী তো তোমাদের এই ক্লাসে হয়নি, তবু আমি ধারণাটা দিয়ে দিই।
কি আছে আমাদের 14/√2 আছে। 14কে আমি 7 × 2 লিখতে পারি /√2। মনে রাখবে √2 × √2 মানে হচ্ছে √2 হোল স্কোয়ার। কোনো রুটের হোল স্কোয়ার মানে 2 হয়। তার মানে এই 2কে ভেঙে আমি দুটো √2 লিখতে পারি। তাহলে 7 × 2 মানে √2 × √2। আর নিচে তো আমাদের একটি √2 আছে, √2 কাটলে আলটিমেটলি কী পেলাম আমি 7√2। বিষয়টি ভালো করে লক্ষ্য করো। এই নিয়ে বিশদে আলোচনা হবে ক্লাস 10-এ করণীয় নিয়ে, তবু এখানে ধারণাটি দেওয়া দরকার। সেই হিসাবে 14/√2 মানে 7√2 পেলাম। আমি তাই করেছি যে 14/√2 মানে 7√2, 14/√2 মানে 7√2। তাহলে আমার বাহুর দৈর্ঘ্য বেরোলো 7√2। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4 গুণন বাহু, 4 × 7√2 28√2, এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার 7√2 হোল স্কোয়ার, এটা 98। কেন? 7-এর স্কোয়ার মানে 7 × 7 = 49, আর √2 স্কোয়ার একটু আগে বললাম শুধু 2, 49 × 2 মানে 98। তো এই হলো আমার ক্ষেত্রফল, এই হলো পরিসীমা। এটা দুটো পার্ট আছে, তাই আমি এটিকে লিখেছি দ্বিতীয় ক্ষেত্র বা সেকেন্ড পার্ট বা সেকেন্ড কেস, আর উপরেরটি লিখেছি প্রথম ক্ষেত্র বা ফার্স্ট কেস। এটা দুভাবে করবে এবং অঙ্কটি ভালো করে একটু বোঝার চেষ্টা করবে, কারণ এর উপর ভিত্তি করে তোমাদের পরের দিকে অবজেক্টিভ আছে। তাহলে এই ভিডিওতে আমি 16 নম্বর অবধি দিলাম। 16 নম্বর পর্যন্ত এর মাঝখানে কয়েকটি অঙ্ক করা হলো না। যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশানে লিখবে, কারণ এর আরও একটি ভিডিও হবে, সেখানে আমি সেগুলো করে দেব। ধন্যবাদ। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন প্রেস করবে, কারণ মাঝে মধ্যেই ভিডিও পাবে। কোন ভিডিও কি ইম্পর্টেন্স আছে সেই জন্য সেটা যাতে তোমাদের বাদ না যায়, তাহলে অবশ্যই বেল বাটন প্রেস করে রাখবে। থ্যাংক ইউ।